উদ্দীপনা বোধ করতেন, এই বিষয়টি আপনারা মনে রাখবেন। এবং তার এই ব্যাপারে যে তার যে মানে করণীয় উনি ভাবতেন, সেটা আরো অগ্রসর করে নিয়ে যাবেন। কামাল লোহানের স্মৃতি চিরজাগরুক থাকুক। এবং হায়দার খান যথার্থই বলেছেন, উনি ছিলেন মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই উনি করে গেলেন দান। এবং সেই দানটা, দানের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। এবং সেই সম্মান দেখানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে তার যে আদর্শ, তার যে উদ্দেশ্য, তার যে মানে অসমাপ্ত যে সমস্ত লক্ষ্য এবং করণীয় ছিল, সেগুলোকে সামনে অগ্রসর করে নিয়ে যাওয়া। সকলকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ নজরুল ভাই। এখন সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাবো প্রয়াত কামাল লোহানীর সাথে যিনি দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসাবে উদিসির দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় উদিসির বর্তমান সহসভাপতি প্রবীর সর্দার, প্রবীরদাকে তার সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আবৃত্তির মাধ্যমে লোহানী ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন উদিসি কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেন। বেলায়েত ভাই। প্রবীরদা। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। সর্বপ্রথমে আমি সাবেক সভাপতি কামাল লোহানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। লোহানী ভাই আসলে আমাদের চেতনার বাতিঘর, আমাদের অভিভাবক। আমার সৌভাগ্য, তিনি যখন সভাপতি 2012 থেকে 2016, আমি তখন সাধারণ সম্পাদক। তার সঙ্গে কাজ করবার, তার সাহচর্যে কাজ করবার আমার যে অভিজ্ঞতা, তার যে স্বতঃস্ফূর্ততা, এটা আমাদেরকে সত্যি খুব সহজভাবে কাজ করবার নির্দেশনা দেখিয়েছে। তার নেতৃত্বে যে গুণ, তার যে দৃঢ়চেতা গুণগুলো আমাদের আছে, নেতৃত্বের গুণ, সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা এবং তা বাস্তবায়ন করবার যে ক্ষমতা, এটা আমাদের কাছে ভাবিয়ে তুলেছে। সব থেকে আরেকটা বড় দিক হচ্ছে তিনি খুব মানবিক। আমাদের উদীচীর কেউ, সেটা নেতা হোক, সংগঠক হোক, কর্মী হোক, কেউ অসুস্থ হলে উনি কিন্তু সবার খোঁজ খবর নিতেন। টেলিফোন নাম্বার কালেকশন করে আমাদের কাছ থেকে তিনি নিজেই টেলিফোন করতেন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, জেলায় জেলায়। এটা তার একটা ভালো দিক ছিল। আর একটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক তিনি তার অ্যানালিসিস গুলো এত চমৎকার ছিল, সেটা আমাদেরকে নতুন পথ দেখিয়েছেন। এবং কোন সাংগঠনিক প্রশিক্ষণে তিনি যে বিশ্লেষণ করতেন, যেভাবে বক্তব্য রাখতেন, আর আপনারা জানেন তিনি অনলবর্ষী বক্তা ছিলেন। তিনি বক্তব্য শুরু করলে আর শেষ হতে চাইতেন, এবং সকলেই মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনত। এটা একটা ভালো দিক। এটা আসলেই আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা শিখেছি তার কাছ থেকে অনেক কিছু। এই বিষয়গুলো আমাদের খুব মনে পড়ে। হাবিব ভাই যে গানটি গাইলেন, আপনারা শুনলেন, কষ্টের আখ্যান, তার বিষয়ে যত আমরা বলতে চাইবো, কষ্টটাই যেন বাড়ে। আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি। বেশ কিছু প্রোগ্রামে এটা হয়েছে, তারপরেও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। তিনি যত জোরে জয় উদীচী বলতেন তার বক্তব্যের শেষে, আমাদেরকে সত্যিকারে উজ্জীবিত করতেন। আর তার হাসি, তার অসুস্থ প্রায় উনি টেলিফোন করতেন। আমরা যে জানি যে 12 থেকে 16 পর্যন্ত তিনি সভাপতি ছিলেন ঠিকই, কিন্তু তার পরবর্তীতেও তিনি কিন্তু সেই সমানভাবে সক্রিয় ছিলেন সংগঠনের জন্য। এবং তিনি সংগঠনে ছিলেন সার্বক্ষণিক কর্মী। তিনি আমাদেরকে পরিচালনা করতেন। আর জানেন যে উদীচী কোনো একক নেতৃত্বে চলে না, যৌথ নেতৃত্বে চলে। তিনি আমাদের যে টিমটা দেখে আমরা যারা কাজ করি, সেটা 40 জন হোক, 50 জন হোক, 30 জন হোক, সবাইকে নিয়ে কাজ করতে তিনি পছন্দ করতেন এবং আমাদের সেইভাবে গাইডলাইন দিতেন। আমরা তার আদর্শকে ধারণ করি। আমরা আগামী দিন তাকে মনে রেখেই পথ চলবো। এবং কোন একটা অনলাইনে আমরা যখন আলোচনা করছিলাম, একজনই বলছিলেন যে লোহানী ভাইয়ের একটা দিক সবচেয়ে ভালো লাগে, তিনি যে সাম্যবাদী ছিলেন। আমরা অনেকেই সাম্যবাদী পথ থেকে বেরিয়ে এসেছি, লোহানী ভাই মৃত্যুর দিন পর্যন্ত সাম্যবাদকে পছন্দ করে মৃত্যুবরণ করেছেন। আমরা পরাজিত হয়েছি, লোহানী ভাই পরাজিত হন।
সকলকে। এখন লোহানী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাবেন বেলায়েত ভাই, সহসভাপতি উদীচী কেন্দ্রীয় সংসদ। তিনি একটি আবৃত্তির মাধ্যমেই লোহানী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। বেলায়েত ভাই। বেলায়েত ভাই শুনতে পাচ্ছেন? আলিম ভাই। বেলায়েত ভাই আপনি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনারা দেখতে পাচ্ছেন? আমি বুঝতে পারছি না, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আমি প্রথমেই লোহানী কাকুর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিটি মানুষের খুব মূল্যবান সময়টাই হচ্ছে কৈশোর উত্তীর্ণ কাল, যে সময় দিক নির্দেশনা ঠিক হয়। তখন সেই মুহূর্তেই তখন কোনো দিশারিকে খোঁজে, তেমনি ভাবে পেয়েছিলাম সেই সময় লোহানী কাকুকে অনেক কাছে থেকে। সারা জীবন তাকে এই অসাম্প্রদায়িক চেতনার অকুত ভয়, এই লড়াকু কমরেডকে আমি পেয়েছিলাম। অনেক অনেক কিছু শিখেছি, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি নানা আবৃত্তির ক্ষেত্রে তখন উনি একটি কথা খুব প্রবল ভাবে বলতেন, যে উদ্দেশ্যটা হচ্ছে সবচেয়ে বড়, নির্বাচনটা সবচেয়ে বড়। সে আবৃত্তি হোক, নাটক হোক, সঙ্গীত হোক, কিছু মেসেজ থাকতে হবে। তারই একটি অত্যন্ত প্রিয় কবিতা তার ছিল দেশ বিভাগের ওপরে, কায়েস আহমেদের লেখা কুষ্ঠব্যাধি, যেটা বিভিন্ন সময় উনি আমাকে আবৃত্তি করতে বলতেন। আমি সেই কবিতাটি আবৃত্তির মাধ্যমে লোহানী কাকুর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। কুষ্ঠব্যাধি, কায়েস আহমেদ। কই যাও চন্দ্রমোহন, তোমার খ্যাত, তোমার পুষ্করণী, তোমার আম জাম কলা কাঁঠাল নারিকেল ঘেরা বাড়ি, উঠানে হলুদ গাঁদা নীল সন্ধ্যা মালতী, বাঁধানো তুলসী মঞ্চ গোয়াল ঘর, তোমার এই রাইজ দুপাট ফালাইয়া রাইতের আন্ধারে কই যাও, কেন যাইতে হয়? বক্রেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ে। দাপর যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠদেশে অধর্মের জন্ম হইল, মিথ্যা হইল অধর্মের সহধর্মিনী, দম্ভ তাহাদের পুত্র। দম্ভ আপন সহধরা মায়াকে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে এক পুত্র জন্মগ্রহণ করিল। লোভ ভগিনী গমন করে, ফলত তাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নামনি এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন, বক্রেশ্বর পণ্ডিত সেই কোন কালে চিতাখোলার ছাই হইয়া পঞ্চভূতে মিশা গেছে, কথা মিশে নাই। মুনি ঋষি গো বাণী তো তাই জগতে রইয়া যায়। তাই দম্ভ আর মায়ার বিয়া আইজ হয়, আর লোভ নামের পুত্রের জন্ম কেউ ঠেকাইতে পারে না। তাই তো চন্দ্রমোহন বড় কষ্ট, মাটির বড় মায়া। রাইত নাই দিন নাই, মাথার ভিতরে খালি পাড় ভাঙে, নদী খালি কল 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 হইয়া যায়। চন্দ্রমোহন মনে পড়ে ভরা বর্ষার সেই নদী, মাঠ বিল ভৈরা লণ্ঠনের আলো, কালো কালো মানুষের হাতে ট্যাটার কোচ। মনে পড়ে মাছ, হায় রে মাছ, জলের মিন বড় তরপায়। আশ্বিন মাসের পূজার কথা মনে পড়ে। আশ্বিন মাসের পূজা, নবান্ন, শীতের পিঠা, কাশবন। তবে কই যাও এই 14 পুরুষের ভিটা সাইরা, কোন নির্বাসনে যাও নদীর জলে চক্ষের জল মিশাইয়া? চন্দ্রমোহন ইংরাজ গেল, কিন্তু তোমার কেন নির্বাসনে যাইতে হয়? দেশ না জননী, জননী কেন সন্তান বিসর্জন দেয়? 71-এর যুদ্ধের কথা মনে পড়ে। মানুষের কি কষ্ট, প্রাণের কি মায়া, চারিদিকে আগুন, কান্না, রক্ত, ভয়, দীর্ঘশ্বাস। অতঃপর স্বাধীন হইল দেশ। হায় রে স্বাধীন,
আমরা যেন কোন রাক্ষসের পেটের মধ্যে আছি, আমাকে চোখ নাই, শরীর নাই, কেবল মাংসের তাল, কেবল হিংসার তাল। এখনো এত কিছুর পরও কেন নিজের শিকড়ে টান পড়ে? এখনো কেন সন্ত্রস্ত থাকতে হয় সদা? দেশ না স্বাধীন, তবে তুমি কেন হও ভীত? কেবল এই জন্যে যে তোমার নাম চন্দ্রমোহন। ধন্যবাদ বেলায়েত ভাই। এখন ধন্যবাদ। লোহানী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি পিডিআই কানাডা থেকে বিদ্যুৎ রঞ্জন দে, যুগ্ম আহ্বায়ক পিডিআই কানাডা। এরপর বলবেন এবং আবৃত্তির মাধ্যমে লোহানী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাবেন লোহানী ভাইয়ের সুযোগ্য কন্যা বন্যা লোহানী। বিদ্যুৎ দা। সম্মানিত সভাপতি আজিজ ভাই, আজিজুল মালিক ভাই, আমি একটু সবার অনুমতি নিয়ে একটু এই মিটিং থেকে একটু মিটিংটা ত্যাগ করতে চাই, যদি কিছু মনে না করেন। ঠিক আছে হাবিব ভাই। হাবিব ভাই, আমি শুনিনি কিভাবে, আমি একটু দূরে ছিলাম, শুনিনি। হ্যাঁ, সম্মানিত সভাপতির অনুমতি ক্রমে আমি একটু এই মিটিং থেকে বের হতে চাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ আপনার অংশগ্রহণ করার জন্য। আলিম ভাই, বিদ্যুৎ দা কি শুনতে পাচ্ছেন? বিদ্যুৎ দা, বিদ্যুৎ দা আনমিউট করেন প্লিজ। শোনা যাচ্ছে এখন? জি, শোনা যাচ্ছে। জি। সংগ্রামী সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই সভার আয়োজক প্রগ্রেসিভ ফোরাম আমেরিকার সকল সদস্য নেতৃবৃন্দকে আমি পিডিআই কানাডার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। কামাল ভাই একটা সংগ্রামের নাম, আর এই সংগ্রাম জীবন দীর্ঘদিনের। উনি কোনো সময়ই ওনার যে আদর্শ সেটা থেকে সরে যাননি। উনি কোনো সময় চীনপন্থী, রাশিয়াপন্থী বলে ওনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে থামাননি। 1957 সালে খাগমারি সম্মেলনে উনি যে ভূমিকা রেখেছিলেন পরবর্তীতে স্বাধীনতার জন্য, অর্থাৎ 1 ইউনিট বাতিল এবং স্বায়ত্তশাসনের দাবিতে যে আন্দোলন উনি করেছিলেন, সেই আন্দোলনের ফসলই হচ্ছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, এবং দেশ স্বাধীন হয়েছে। সব শেষে উনি যে আদর্শ রেখে গেছেন আন্দোলনের মাধ্যমে, সেই সংবিধানের 4টি মৌলনীতি বাস্তবায়নের, সেটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের সমাজ এবং প্রগতির ধারা বন্ধ হয়ে যাবে। সেই আন্দোলনের যে মুখ্য জিনিসটি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, সেইখানে আজকে ধনী এবং যে পুঁজিপতি, সেই পুঁজিপতিরা ব্যক্তি পুঁজির বিকাশ ঘটাচ্ছে। ব্যক্তি পুঁজির বিকাশ থেকে আমাদের জাতীয় পুঁজির বিকাশের জন্য আজকে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হবে কালো মানি, ব্ল্যাক মানি বিবর্জিত গণতন্ত্রের আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমি আজকে বিশ্ব প্রেক্ষাপটে যে ভাইরাস আমাদের আক্রমণ করেছে, সেই ভাইরাসের কে প্রতিরোধ করার জন্য প্রয়োজন যে স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ রক্ষা করা। সেই ব্যাপারে উনি যে সাম্রাজ্যবাদ বিরোধী যে বক্তব্য রেখেছিলেন, আজকে দেখা যাচ্ছে জাতিসংঘে সেই স্বাস্থ্য নিয়ে এবং শিক্ষা নিয়ে, পরিবেশ নিয়ে যে ফান্ডিং, সেই ফান্ডিং থেকে সাম্রাজ্যবাদের মোড়ল বা আমেরিকা সাম্রাজ্যবাদ বের হয়ে যাচ্ছে। এবং ধন্যবাদ বিদ্যুৎ দা। আগামীতে আরো সুন্দর বিশ্ব গড়ার জন্য কামাল লোহানী ভাইয়ের আদর্শকে সমুন্নত রাখার জন্য আমরা এগিয়ে যাব, আমরা কাজ করব, সেই বলেই আমি আমার বক্তব্য ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ বিদ্যুৎ দা। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক
জামশেদ আনোয়ার তপন ভাইকে। এরপর থাকবেন বন্যা লোহানী, তিনি আবৃত্তির মাধ্যমে লোহানী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাবেন। ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক, লেখক, উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানী স্মরণে আজকে যে গ্লোবাল নাগরিক শোক সভা, এই সভার সংগ্রামী সভাপতি এবং এখানে আলোচক হিসেবে যারা আছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম সহ অন্য সকলের প্রতি আমি বিনীত শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা শুনছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। লোহানী ভাই বাংলাদেশের যে দীর্ঘ ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বিশেষ করে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধ, এই দীর্ঘ সংগ্রামে বামপন্থীদের যে বিরাট ভূমিকা, তার একটি উজ্জ্বল প্রমাণ হচ্ছেন কামাল লোহানী। বাংলাদেশের এই দীর্ঘ লড়াই সংগ্রামে ইতিহাস যদি আপনি বলেন তাহলে সেখান থেকে আপনি কামাল লোহানীকে কিছুতেই বাদ দিতে পারবেন না। কামাল লোহানী তপন দা, শোনা যাচ্ছে না আপনাকে? দেখেন তো ওনার একটা মিউট হয়ে গেছে কিনা একটু দেখেন। না, ইন্টারনেট সমস্যা মালিক ভাই। আমরা তপনদার সাথে পরে যুক্ত হই। আমি অনুরোধ জানাবো আমার বন্যাদিকে এখন আবৃত্তির মাধ্যমে লোহানী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আর সেলিম ভাই এবং রাশেদ আপা সহ যারা আমাদের আজকের অতিথি, তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করবো, আমাদের আর হাতে গোনা কয়েকজন আছেন, ওনাদের বক্তব্য শেষে আমরা যাব। আপনাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। হারুন ভাই, এখানে বন্যা লোহানী বোধহয় অনলাইনে নেই, আপনি খেয়াল করে দেখুন। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই। তাহলে আমাদের আজকের অতিথিদের অন্যতম আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। হ্যাঁ তপন দা বলেন, শুরু করেন। হ্যাঁ, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে কামাল লোহানী আসলে তার তারুণ্যে এই প্রত্যয়টি রেখেছিলেন যে আমি আমার জীবন দিয়ে একটি বিপ্লব সম্পন্ন করব। সে বিপ্লব না আসতে পারে, কিন্তু আমি আমার ব্রত থেকে কখনো সরে যাব না। কামাল লোহানী কিন্তু তার যে 86 বছরের দীর্ঘ জীবন, এই জীবনে বিপ্লবের যে ব্রত তিনি গ্রহণ করেছিলেন তার তারুণ্যে, সেখান থেকে কিন্তু তিনি বিচ্ছিন্ন হয়ে যাননি। আমাদের যে তার দীর্ঘ সংগ্রামী জীবনের অনেক বিষয় এখানে উঠে এসেছে, ছায়ানট গঠন, তারপরে ক্রান্তি এবং উদীচীর সাথে তার যে সম্পর্ক, এগুলো একের পর এক উঠে এসেছে। কামাল লোহানী সম্পর্কে আমি শুধু উদীচীর সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের সূত্রটা একটু বলতে চাই। জানেন যে 2011 সালে বাংলাদেশের সংসদে পঞ্চদশ সংশোধনী নামে একটি সংশোধনী গৃহীত হয়। সেখানে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল মানে আদালতের রায়ে, কিন্তু সরকার টিকে থাকার জন্য সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে তার যে আপোষ, সেই আপোষের সূত্র ধরেই কিন্তু মানে সংবিধানে সাম্প্রদায়িক ধারাগুলো, বিশেষ করে রাষ্ট্রধর্ম, জামাতে ইসলামের রাজনীতি করার অধিকার, বিসমিল্লাহির ইত্যাদি বিষয়গুলো সংযুক্ত করেই সেই সংশোধনীটি আনে। তখন উদীচীর উদ্যোগেই আমরা সেই সংশোধনীর বিরুদ্ধে ব্যাপক একটা আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং কামাল লোহানীকে সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাই। উনি সেটি করেছেন এবং সেটি করতে গিয়ে তার সাথে আমাদের সম্পর্কটি তৈরি হয় এবং তিনি এসে যখন দেখলেন যে এক ঝাঁক প্রাণবন্ত কর্মী উদীচীর মধ্যে, তখন তিনি উদীচী কর্মীদের সঙ্গে মিশে গেলেন এবং আমরা যখন তাকে উদীচীর সভাপতি হওয়ার দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানালাম, তখন তিনি নির্দ্বিধায় রাজি হলেন। তার যে এই দীর্ঘ
সময়ে 2012 থেকে 2016 পর্যন্ত উদীচীর সভাপতি। এই সভাপতি হওয়ার সময় উনি সত্যিকার অর্থে রতন বসু মজুমদার যেটা বললেন এটা সত্যি যে উদীচীকে একটা সংগ্রামী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কামাল লোহানী একটা বিরাট ভূমিকা পালন করেছেন। কামাল লোহানী তার জীবনে তিনি সাম্যবাদকে, মার্ক্সবাদকে তার দর্শন হিসাবে গ্রহণ করেছিলেন এবং তিনি আমৃত্যু সেই লড়াইটি জারি রেখেছিলেন। কামাল লোহানী উদীচী ছাড়াও বা এই অন্যান্য অনেকগুলো সংগঠনে সক্রিয় ছিলেন, বিশেষ করে ভেস্টেড প্রপার্টি প্রত্যাবর্তন বা যেটাকে পরবর্তী সময়ে অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেটি মানে বিশেষ করে বাংলাদেশের সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জমি জমা যে বেদখল হয়ে গিয়েছিল, সেখান থেকে সেগুলো উদ্ধার করে তাদেরকে দেওয়ার ক্ষেত্রে যে বিরাট একটা আন্দোলন, সে আন্দোলনেরও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ভাষা সংগ্রামীদেরকে সংগঠিত করেছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদেরকে সংগঠিত করেছিলেন। এরকম অসংখ্য সংগঠনের তিনি নেতা ছিলেন এবং যে সংগঠনেই তিনি কাজ করেছেন সেটি খুবই আন্তরিকতা দিয়ে, নামকাওয়াস্তে কখনো তার সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি আন্তরিকতা দিয়ে তিনি তার সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন। লোহানী ভাই মৃত্যুবরণ করেছিলেন একটা আক্ষেপ নিয়ে। সে আক্ষেপটা ছিল এই যে তার জীবনের যে স্বপ্ন, তার লড়াইয়ের যে মানে স্বপ্ন, যে একটি গণতান্ত্রিক, একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ এবং একটি সেকুলার বাংলাদেশ সেটি গঠন কায়েম করা হবে, কিন্তু সেটি তিনি দেখে যেতে পারেননি। ফলে এই যে তার অপ্রাপ্তি, এই অপ্রাপ্তি থেকে কিন্তু আমাদের দায়িত্ব নেওয়ার প্রশ্ন। আমি আজকে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা তখনই আমরা জানাতে পারবো ধন্যবাদ তপন দা। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো লোহানী ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কবি, লেখক ও গবেষক, পশ্চিমবঙ্গ ভারত থেকে জিয়াদ আলী ভাই। জিয়াদ আলী ভাইকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি, সাপ্তাহিক একতার সম্পাদক এম.এন. রাশেদা। আলিম ভাই। শুনতে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। সম্ভবত ডিসকানেক্ট। হ্যালো, এখন বলছেন রাশেদা আপা, রাশেদা আপা বলছেন এখন। আচ্ছা, আজকে যারা উদ্যোগ নিয়েছেন এই কামাল লোহানী ভাই প্রয়াণে এই শোক সভা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সামান্য কিছু কথাই বলবো যেটা আমি ওনার থেকে শুনেছি এবং লোহানী ভাই যে সাক্ষাৎকার দিয়েছিলেন। রাশেদা একটু ভলিউম করেন, শোনা যাচ্ছে না ভালো। কি করবো দেখো, ভলিউমটা কমে আছে, একটু বাড়ান। এখন শোনা যাচ্ছে? আমি লোহানী ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি অনেকক্ষণ ধরে কথা শুনছি, তো সবাই কথা বলছেন। এখন আমি যে কথাগুলো বলবো সেটা আমি লোহানী ভাইয়ের কাছ মুখ থেকেই শোনা কথা। সেটা হচ্ছে উনি সাক্ষাৎকার দিয়েছিলেন বিভিন্ন টেলিভিশন, সেটা হচ্ছে দেশ টিভি, রাঙা প্রভাত, রাঙা সকাল ওখান মাছরাঙাতে। সেখান থেকে আমি যেগুলো শুনেছিলাম, আমার মনে হয় যে এইগুলো আমি যদি একটু আপনাদের শেয়ার করি, তা আরো ওনার সম্পর্কে জানাটা সম্পূর্ণ হবে সবার। যেমন অনেকে বলেছেন উনি নাচতে জানতেন, কেউ জানে না। বিষয়গুলোকে উনি প্রথমেই বলেছেন যে উনি যে 1952 সালে যে রাষ্ট্রভাষার জন্য যে 21শে ফেব্রুয়ারি ঢাকায় হয়েছিল, সেখানে যে গুলি হলো তার প্রতিবাদে 22শে ফেব্রুয়ারিতে পাবনাতে
ডাক দিয়েছিল র্যালি, শোক র্যালি। তখন উনি ছিলেন, ছাত্র ছিলেন, ম্যাট্রিকুলেশন পরীক্ষার্থী ছিলেন। তো উনি পড়াশোনায় নিমগ্ন ছিলেন, কিন্তু ওনার মন চাইল না, উনি সে মিছিলে যোগ দিলেন। এই যে মিছিলে যোগ দেয়া, এই মিছিলে যোগ দেয়াই তাকে রাজনীতি পাঠে তাকে উদ্বুদ্ধ করলো। উনি নিজেই বলেছেন, আমার মিছিলে যোগ দেওয়াটাই আমার রাজনীতির দীক্ষা ছিল সেটা। তারপরে উনি যখন ম্যাট্রিক পাস করার পরে কলেজে ভর্তি হলেন, পাবনা এডওয়ার্ড কলেজে। পাবনা এডওয়ার্ড কলেজে তখন কোনো তো প্রগতিশীলদের কোনো সংগঠন ছিল না। যখন পাবনা এডওয়ার্ড কলেজে যখন ছাত্র সংসদের নির্বাচন দিল, তখন উনি একটা সংগঠন করেছিলেন পায়োনিয়ার। সেই পায়োনিয়ার ওখান থেকেই তারা নির্বাচনে অংশ নিলেন, এবং সে সময় পায়োনিয়াররা সবাই জয়লাভ করলো, সংসদে একজন ছাড়া। উনি বলছেন ছাত্রলীগ একজন, বাদ বাকি সবাই ওনার দল জয়লাভ করলো। 1953 সালে ছাত্র ইউনিয়নের যখন শাখা হলো পাবনায়, তখন পায়োনিয়ারের সবাই ছাত্র ইউনিয়নে যোগ দিলেন। এবং উনি বারবারই বলছেন, রাজনীতি আমাকে সামনের দিকে নিয়ে গেছে, রাজনীতি আমাকে যা বলেছে আমাকে সামনের দিকে ঠেলে দিয়েছে, উনি অগ্রসর হয়েছেন। এবং তারপর বলছেন যে 1953 সালে যখন নুরুল আমিন যখন পাবনাতে গেল, যাবার কথা হলো, তখন তারা প্রতিহত করার ইয়ে দিলেন। এবং সে সময় উনি বলছেন যে পাবনাতে হুঁশিয়ারি যারা শ্রমিক ছিলেন, বিড়ি শ্রমিক বা আর অন্যান্য শ্রমিক, 10,000 বেশি শ্রমিক তাদের সঙ্গে ছিলেন, ছাত্রদের পাশে তারা দাঁড়াতেন, এভাবে বলছেন উনি। এবং সেদিন যে মিছিল নিয়ে যাচ্ছিলেন তারা শহরের মধ্য দিয়ে, তখন মুসলিম লীগে তারা হামলা করেছিল সেই মিছিলে। এই হামলার প্রতিবাদে তারা আবার পরের দিনও সভা করেছেন। এবং উনি বলছেন যে টেবিলের উপর দাঁড়িয়ে সবাই বক্তৃতা করছিলেন। তো উনিও সেদিন টেবিলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন রাজনীতির কারণে, এটাই বললেন উনি। এবং তারপর বলছেন, এবং সেটাই তার প্রথম বক্তৃতা ছিল, তার জীবনের প্রথম বক্তৃতা ছিল, উনি টেবিলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন। এবং তারপর থেকে তার পথ চলা এই রাজনীতির সঙ্গে। এবং তিনি যখন গ্রামে যেতেন, গ্রামের মানুষ পার্টির নির্দেশে সেখানকার কৃষক শ্রমিকদের সাথে তারা যোগাযোগ করতেন, তাদের মধ্যে রাজনীতির দীক্ষা দিতেন। এবং যখন এর পরবর্তীতে যখন 92 কধারা জারি হলো, এবং সেদিন ছিল ঈদের আগের দিন, যেদিন জারি হয়েছে সেদিনই ওনাকে আবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। ঈদের আগের দিন ওনাদের বাড়ি ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ওনার কাছে যেসব দলিল ছিল, গোপন দলিল ছিল, সে দলিলগুলো উনি বাড়িতে রাখাটা করেন নাই, ঠিক মনে করেন নাই। তো উনি ওনাদের মধ্যে একজনকে ডেকে সে দলিলগুলো দিতে পেরেছিলেন, এটাই তার একটা ছিল, স্বস্তি ছিল যে উনি দলিলটা দিতে পারলেন, তাদের হাতে পৌঁছে দিয়ে তারপরে উনি অ্যারেস্ট মানে 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 পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এইভাবে উনি বারে বারেই কিন্তু বলেছেন যে রাজনীতি ওনাকে সঠিক পথে নিয়েছে, রাজনীতি তাকে পরিচালিত করেছে। এবং রাজনীতির কারণেই তার সাংস্কৃতিক অঙ্গনে আসা। উনি যখন 52 সালে ওই জেলে থেকে, উনি রাজশাহী জেলে ছিলেন, 55 সালে উনি ছাড়া পেয়েছেন। 55 সালে উনি পাবনা এসেছেন, ওনার চাচার বাসায় উঠলেন, একদিনই ছিলেন। ওনার চাচার কাছে, ওনার চাচা রাজি হয়নি, উনি 15 টাকা তার কাছে নিয়ে উনি ঢাকায় চলে আসলেন। বলছে খুব বন্যা ছিল, অনেক ঘুরে ঘুরে গোয়ালন্দ দিয়ে ঢাকায় এসেছিলেন। ঢাকায় এসে ইউনিভার্সিটিতে এক হলে, সলিমুল্লাহ হলে 2 রাত থাকার পরে উনি অন্যত্র চলে গেছিলেন। এবং তখন ওনার ভাই, চাচাতো ভাই ফতে লোহানির কাছে উনি যে বলছেন উনি পড়তে চান, করে খেতে চান। তারপর ওনাকে নিয়ে গেছিল মিল্লাত পত্রিকা অফিসে, উনি ফতে লোহানি নিয়ে গেছিল। এবং যখন তাকে সেকেন্দার আবু জাফর ছিলেন সম্পাদক, ওনাকে জিজ্ঞেস করেছিল যে তোমার কি অভিজ্ঞতা, কি সাংবাদিকতা করবা। তখন ফতে লোহানি বলেছিলেন যে ওর অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? সেটা হচ্ছে সে জেলে বসে সে কয়েদিদেরকে পত্রিকা, দৈনিক পত্রিকা, ইংরেজি দৈনিক পত্রিকা অনুবাদ করে কয়েদিদেরকে সে শোনাতো, এটা তার অভিজ্ঞতা। তো উনি বলছেন যে উনি ফতে লোহানি তাকে সেই স্বস্তিটা দিল। তারপরে উনি মিল্লাতে যোগ দিলেন। তো মিল্লাতের পরে ওখান থেকে তারপরে উনি সংবাদ আর অন্যান্য পত্রিকাতে পরে কাজ করেছেন। এবং উনি বলছেন যে মিল্লাতে যখন উনি কাজ করতেন, তখন ওই আপনার একজন জি মান্নান আর একজন সাক্ষাৎকার উনি নিয়েছিলেন, বড় করে ছাপিয়েছিলেন পত্রিকায়।
এবং তিনি আবার সাংস্কৃতিক দিকেও কাজ করতেন। উনি তখন নকশিকাঁথার মাঠ মঞ্চায়নের কাজ করছিলেন সেই জি এ মান্নান ওই সময়টা। তখন জি এ মান্নান ওনার দেহ দেখে নকশিকাঁথার মাঠ যেহেতু হবে, তো ওনাকে উনি সিলেক্ট করেছিলেন, তাকে নিবেন নকশিকাঁথার মাঠ। শোনা যাচ্ছে? নকশিকাঁথার মাঠ ওনাকে নেওয়া হয়েছিল। নকশিকাঁথার মাঠ উনি নাচতে জানতেন না, তখন ওনারা তাকে কামাল লোহানী ভাইকে নাচ শিখিয়েছে এবং ওনাকে নাচ শেখাতে যে ওনাদের অনেক শ্রম গেছে, তারপরও কামাল লোহানী ভাইকে তার নাচ শিখিয়েছিল। এবং সেই নাচ যেহেতু পশ্চিম পাকিস্তানে যাবে, তার জন্য তখন যারা ছিলেন, এবং আনিসুজ্জামান স্যার নামও বলেছেন, আরো যারা ছিলেন সে সময়, তারা চাচ্ছিল যেহেতু এটা পশ্চিম পাকিস্তানে যাবে, সেজন্য এই নকশিকাঁথার মাঠটাকেই তাদের নিতে লাগবে পশ্চিম পাকিস্তানে। তো বলছে ওখানে করাচি এয়ারপোর্টে ঝামেলা হয়েছিল, ওরা খারাপ ব্যবহার করেছিল, কিন্তু কামাল লোহানী পুলিশ আইবি ডিপার্টমেন্ট তারা হয়তো ঝামেলা করেছিল, সেটা উনি বলেছেন। তখন উনি বুঝতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে যখন উনি ফিরে আসছেন ঢাকা এয়ারপোর্টে, তখন তার পাসপোর্টটা নিয়ে নিয়েছিল তাদের দলেরই, ওই নৃত্য দলেরই পরিচালক ছিলেন তিনি। পরে উনি বলছেন, আমি বুঝতে পারলাম আমার পাসপোর্টটা সিজ করা হলো ওনার বক্তব্যে। এবং উনি বলছেন যে ওই এই নাচের দল হয়ে যেহেতু নাচ শিখেছিলেন, তখন নাচের দল আরো অন্যান্য জায়গাতেও ওনারা গিয়েছিলেন, এইভাবে তার নাচে আসা। এবং তারপর বলছে 1958 সালে যখন সামরিক শাসন জারি হলো, তখন সামরিক শাসন জারির পরে উনি আত্মগোপন করলেন, এবং সানজিদা খাতুন ওয়াহিদুল হক ভাইয়ের বাসা ছিল আজিমপুরে, তখন তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন। তো তারপরে উনি ছায়ানট যখন হলো, তখন উনি বলছেন যে এটা ছায়ানট যেহেতু কমিউনিস্ট পার্টি মানে চিন্তা চেতনার জন্যই এই ছায়ানট হয়েছিল, সেজন্য উনি ছায়ানটের দায়িত্বটা নিয়েছিলেন, বা তাকে দেওয়া হয়েছিল সাধারণ সম্পাদকের দায়িত্ব। 4.5 বছর তিনি সেখানে ছিলেন, কিন্তু তিনি দেখলেন যে ছায়ানট এক সময় যারা পরিচালক যারা ছিলেন, তারা এই ছায়ানটকে একাডেমিক দিক দিয়ে তারা এটাকে নিতে চাচ্ছে, সংগ্রামের দিকে না। তখন উনি বলছেন যে আমি চিন্তা করলাম যে আমার এখানে থাকাটা ঠিক হবে না। তখন উনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী গঠন করলেন। ক্রান্তি মানে বিপ্লব, এবং শ্রমিক কৃষকদেরকে সংগ্রামে দীক্ষা দেওয়ার জন্য, তাদেরকে সংগঠিত করার জন্য উনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীটা গঠন করলেন, ওনার নিজের মুখে উনি যেটা বলছেন। এবং ক্রান্তি শিল্পী গোষ্ঠী তখন আব্দুল আলিম, আব্দুল লতিফ, আমাদের ওই সময়কার আলতাফ মাহমুদ, সবাই ওই ক্রান্তির সাথে যুক্ত ছিলেন, এবং তারা বড় বড় অনুষ্ঠান করতেন। ওনাদের কথা ছিল ঘরের মধ্যে অনুষ্ঠান না, ঘরের বাইরে করতে হবে। এবং ঘরের বাইরের জন্য তারা বড় বড় ধান ক্ষেতের মাঝখান, তারপরে উন্মুক্ত জায়গা, ঈদগাহের মাঠ, এইসব জায়গাকে তারা পছন্দ করতেন। ওনারা বলছেন যে ওনারা দুটা নাটকের কথা বলছেন, খুব তারা নাম করেছিল দুটা নাটক। তার মধ্যে আবার বলছে যে ও আলোর পথযাত্রী, সেটাও খুব হয়েছিল। আর একটা নাটকের কথা বলেছিলেন জ্বলছে আগুন জ্বলছে খেতে খামারে, এটা 40,000 দর্শকের সামনে এটা তারা উপস্থাপন করেছিলেন। 40,000 দর্শক কম কথা না। এবং সেখানে বলতে সেই সময় সারা জাগিয়েছিল, পত্র পত্রিকা খুব ভালো কাভারেজ দিয়েছিল। এই বলে আমি যা করেছি সব রাজনীতির কারণে, উনি বারবার করে এই কথাটাই বলেছেন, আমি যা করেছি সব রাজনীতির কারণে আমি করেছি। ওই জন্যই ওনার এটা এতক্ষণ পর্যন্ত অনেক কোনো কথা বলা হয়েছে, তার সাথে আপনারা ধরতে পারছেন। আমি আমার বক্তব্য বাড়াবো না। কামাল লোহানী ভাই সারাটা জীবন যে উনি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে যে মানুষকে জাগাতে চেয়েছেন, সে কাজটা উনি শেষ পর্যন্ত উদীচীর মধ্য দিয়ে করে গেছেন। উদীচীর এখানে সাধারণ সম্পাদক বলেছেন, প্রবীর সরকার বলেছেন, সবাই যা বলেছেন সেই তারই ধারাবাহিকতা, এটাই আমি বলতে চাচ্ছি। এবং এইভাবে কামাল লোহানী ভাই আজকে নেই, আমি রাত হয়ে যাচ্ছে, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনারা সকলে বলেছেন, এরপরে আমাদের জলিল ভাই কথা বলবেন। আমি এইটুকু বলে আমার আমাদের প্রতি আবারও আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাশেদা আপা। আমাদের অতিথি আর খুব বেশি নেই, আমরা আপনাদেরকে আরেকটু ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ জানাবো। এখন
শুধু লোহানী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি ফ্রান্স থেকে আমাদের উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স শাখার সংগ্রামী সভাপতি কিরণময় মণ্ডল, কিরণদা। এরপর লোহানী ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করবেন লোহানী ভাইয়ের সুযোগ্য পুত্রবধূ ক্লারা রোজারিও। কিরণদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে কিরণদা। তো আজকের এই গ্লোবাল নাগরিক শোক সভার আয়োজনের যারা উদ্যোগী ভূমিকা পালন করেছেন ফ্রান্সের উদীচীর পক্ষ থেকে এবং সংগ্রামী মানুষের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের প্রাণপ্রিয় নেতা, অভিভাবক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, লেখক, মুক্তমনা মানুষ, অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক আমাদের প্রিয় কামাল লোহানী ভাইয়ের প্রয়াণ দিবসের স্মরণে আপনারা যারা উপস্থিত আছেন এই মঞ্চে এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন তাদের সবাইকে আমাদের সংগ্রামী অভিনন্দন। আমি কথা শুনছিলাম এবং আমি আশা করি মানে আরো অনেক কথা শুনবো অনেকের কাছ থেকে। শুধুমাত্র আমি বলবো যে সত্যিকার অর্থে এই সার্বিক সংগ্রামে, প্রগতিশীল সংগ্রামে, আন্দোলনের এমন একজন অভিভাবককে আমরা হারিয়েছি যে অভিভাবকের দরকার হয়তোবা অপরিহার্য সব সময় ছিল এবং বিগত যত আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি এই ধরনের একজন মানুষ বা এই ধরনের নেতৃত্ব কারণেই অনেক সংগ্রামে আমরা বিজয়ী হয়েছি, আবার অনেক সংগ্রামে আমরা হয়তোবা আমাদের বিজয়টুকু ছিনিয়ে আনতে পারিনি। তো এই আসন বা এই জায়গা পূরণ হওয়ার সম্ভাবনা কতটুকু আছে আমাদের দেশে আমরা জানি না, তবে নিশ্চয়ই যারা এখনো আছেন আমাদের মাঝে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের সাথে জড়িত তারা নিশ্চয়ই তার এই ভূমিকার যা করণীয় ছিল সেই করণীয় গুলো আমাদের সামনে নিশ্চয়ই রাখবেন। তা না হলে আজকে সার্বিক বিশ্বে বা আমাদের দেশের কথাই যদি বলি, আমাদের দেশের যে রাজনৈতিক সংকট এবং এই করোনা কালে সার্বিক অবস্থা সারা বিশ্বেই সমাজতান্ত্রিক আন্দোলনের জন্য একটা পরিস্থিতি তৈরি হওয়ার পরেও হয়তোবা আমাদের সুযোগ্য নেতৃত্ব এবং সুযোগ্য আন্দোলনের ধারা বা সঠিক আন্দোলনের ধারা নির্ধারণের অপ্রতুলতার কারণে আমাদের সার্বিক যে আন্দোলনের ধারা সেই জায়গা থেকে হয়তোবা আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে। তো আমি শুধু এটুকুই বলবো যে আমরা আমাদের এই সামনের আন্দোলনে সঠিক ভূমিকাটা রেখে যা তিনি করে গেছেন, যা তিনি করতে চেয়েছেন, যা তিনি বলেছেন, যা তিনি বলতে চেয়েছেন, সমস্ত বিষয়গুলোকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে হয়তোবা আমরা তার এই স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমি অন্যদের কথা শুনবো। ধন্যবাদ। ধন্যবাদ কিরণদা। এখন আবৃত্তির মাধ্যমে লোহানী ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তার এই সুযোগ্য পুত্রবধূ ক্লারা রোজারিও। এরপর আমরা শুনবো লোহানী ভাইয়ের সুযোগ্য পুত্র সাগর লোহানী ভাইয়ের বক্তব্য। ক্লারা দি। আপনারা যারা বাবাকে স্মরণ করছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি মৌলানা জালালউদ্দিন রুমির একটি কবিতার বঙ্গানুবাদ পড়ছি। যখন আমার কফিন নিয়ে যাবে তুমি কখনো এটা ভেবো না আমি এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি। চোখ থেকে অশ্রু ফেলো না, মুষড়ে যেও না গভীর অবসাদে কিংবা দুঃখে। আমি পড়ে যাচ্ছি না কোনো অন্তহীন গভীর ভয়ঙ্কর কুয়ায়। যখন দেখবে আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে তুমি কেঁদো না। আমি কোথাও যাচ্ছি না, আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে।
আমাকে যখন কবরে শোয়াবে বিদায় বলো না, যেন কবর কেবল একটা পর্দা মাত্র, এটা পেরুলেই স্বর্গ। তুমি কেবল দেখো আমার কবরে নামতে, এখন দেখো আমি জেগে উঠছি। কিভাবে এটা শেষ হয় সেখানে, যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডোবে? এটা মনে হবে এখানেই শেষ, অথচ এটা অনেকটা সূর্য ওঠার মতো, এটা বরং সুপ্রভাত। যখনই কবর ঢেকে দেয়া হবে ঠিক তখনই তোমার আত্মা মুক্ত হবে। তুমি কি কখনো দেখেছো একটা বীজ মাটিতে বপিত হয়েছে কিন্তু নতুন ভাবে জন্মায়নি? তাহলে তুমি কেন সন্দেহ করো মানুষ নামের একটা বীজ জাগবে না? তুমি কি কখনো দেখেছো একটা বালতি কুয়ায় নামানো হয়েছে অথচ এটা খালি ফিরে এসেছে? তাহলে তুমি কেন আহাজারি করো একটা আত্মার জন্য, যখন এটা কুয়া থেকে উঠে আসে ইউনুসের মতো? যখন তুমি শেষবার নৈশব্দে ডুববে, তোমার শব্দ ও আত্মা পৌঁছে যাবে এমন এক পৃথিবীতে যেখানে কোনো স্থান নেই, সময় বলে কিছু নেই। আমি কোথাও যাচ্ছি না, আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে। ধন্যবাদ। ধন্যবাদ ক্লারা দি। এখন লোহানী ভাইয়ের উপর স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ওনার এই সুযোগ্য পুত্র সাগর লোহানী। সাগর দাকে। ধন্যবাদ হারুন ভাই, ধন্যবাদ আপনাদের সকলকে যারা এখানে উপস্থিত আছেন। এত সময় ধরে বাবাকে নিয়ে কথা বলবার জন্য আপনারা যারা ধৈর্য ধারণ করে বসে আছেন তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমাদের কৃতজ্ঞতা প্রোগ্রেসিভ ফোরামের প্রতি যারা এই আয়োজন করেছেন। আমার আসলে বলবার জায়গা তো অনেক, কিন্তু একটা বিষয় আমি আমার মনে হয় যে ছোট্ট করে আপনাদেরকে বলি যে বাবার জীবনের অনেক কিছু শুনেছেন। কিছুক্ষণ আগে রাশিদা আপাও একটা বড় অংশ শোনালেন, কিন্তু একটা জায়গা আমি শুধু বলতে চাই, সেটি হচ্ছে 52-তে উনি রাজনীতিতে নেমেছিলেন। 53-তে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন পাবনা জেলা শাখার প্রতিষ্ঠার পেছনে তার ভূমিকা ছিল, তিনি তার সদস্য হয়েছিলেন। এরপরে কিন্তু তিনি জেলে গেছেন যখন 54-তে, সেখানে তার রাজনৈতিক দীক্ষার শুরুটা হয়েছে এবং তিনি সেখানে রাজশাহী জেলে বিভিন্ন প্রগতিশীল কমিউনিস্ট নেতাদের উপস্থিতিতে, তাদের সান্নিধ্যে এবং তারা যে রাজনীতির ক্লাস নিতেন জেলখানায়, সেই জেলখানায় রাজনীতির ক্লাস থেকে তার মার্ক্সবাদের প্রতি আসক্তি, তার মার্ক্সবাদের দীক্ষার প্রতি। সেই কারণে 55 সালে তিনি জেল থেকে বেরিয়ে এসেই তিনি তার পথ নির্ধারণ করেছিলেন, আদর্শের পথ। সেই পথটি মার্ক্সবাদ। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ফেলে দিয়েছিলেন ছুঁড়ে। তিনি ঢাকায় চলে এসেছিলেন পরিবারের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে। তিনি ঢাকায় এসে 55 সালে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। এরপরে অনেক কিছু ঘটেছে। তিনি কখনো আন্ডারগ্রাউন্ডে থেকেছেন, কখনো আবার সংবাদপত্রে যুক্ত হয়েছেন। 58 সালে তিনি পার্টির সিদ্ধান্ত অনুযায়ী তিনি ন্যাপে যোগদান করেছেন এবং প্রকাশ্য রাজনীতির মাঠে নেমেছিলেন আবারও। কিন্তু ওনার কাছ থেকে শোনা, ওনার কথাই বলতে চাই যে যখন 60-এর দশকের শুরুতে আন্তর্জাতিক কমিউনিস্ট মুভমেন্টের বিভাজন শুরু হলো, যখন তারই প্রেক্ষিতে 66 সালে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি বিভক্ত হলো, 67-তে ন্যাপও বিভক্ত হয়ে গেল মস্কো পিকিং দ্বন্দ্বে। ঠিক সেই সময়ে তিনি ছিলেন একজন দিগ্ভ্রান্ত মানুষ। কি করবেন, কি হবে, তার আদর্শের যে পথ চলা, সেই পথ চলা তাহলে কি থেমে যাবে? এই ধরনের একটি হতাশার মধ্যে তিনি পড়েছিলেন এবং তখন তিনি
পার্টির সাথে সম্পৃক্ততা না রেখে, ন্যাপ কিংবা কমিউনিস্ট পার্টির কোনো অংশের সাথেই সম্পৃক্ততা না রেখে তিনি তার আদর্শ বাস্তবায়নের পথ হিসেবে তিনি সাংস্কৃতিক আন্দোলন এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ধারণ করেছিলেন। এই জায়গাটায় আমি কেন বলতে চাচ্ছি যে আমাদের কাছে আমরা দেখেছি পরবর্তী সময়ে তিনি কি করেছেন সেগুলো আপনারা সবাই প্রায় জানেন, কিন্তু একটা জায়গায় তিনি কিন্তু অবিচল ছিলেন, সেটি হচ্ছে তার আদর্শ। মার্ক্সবাদকে নিয়ে তিনি কখনোই বিভ্রান্ত হননি, তিনি কখনোই সেই পথ থেকে বিচ্যুত হন, যে কারণে তিনি অসম্ভব রকমের দুঃখবোধ ছিল তার মধ্যে। বাংলাদেশে বা উপমহাদেশে যে কমিউনিস্ট পার্টিগুলোর যে বিভাজন পরবর্তীকালে ভাঙতে 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 যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে তিনি অসম্ভব রকমের কষ্ট পেয়েছিলেন এবং তিনি চেষ্টা করে গেছেন। এখানে সেলিম ভাই আছেন, আজকে অসুস্থ হায়দার আকবর খান রণ, তিনি অনেকটাই জানেন। তার সাথে প্রচুর কথা হতো, যখন তিনি ওয়ার্কার্স পার্টি করতেন তখনও কথা হতো, যখন তিনি কমিউনিস্ট পার্টিতে সিপিবিতে যোগদান করলেন তারপরেও তার সাথে কথা হতো। তিনি সবসময়ই চেয়েছেন যে বাংলাদেশের কমিউনিস্টদের একটি ঐক্যের জায়গা। তিনি সবসময় যেটা বলতেন, আমার কাছে যেটা অসংখ্যবার অসংখ্যভাবে তিনি আলোচনা করেছেন, আমার সাথে ওনার একটা অসম্ভব রকমের বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই সূত্রে খুব খোলাখুলি আলোচনাই আমরা করতাম। তিনি অসংখ্যবার বলেছেন যে কমিউনিস্টদের এই বিভাজন কখনোই আমাদের দেশে শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে দেবে না। তার কারণ যে বুর্জুয়া দলগুলো আছে সেই দলগুলো কখনোই জনগণের কথা ভাবে না, সেই দলগুলো কোনোদিনও জনগণের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। যদি সেটা একমাত্র পারে তাহলে সেটি মার্ক্সবাদের আদর্শে যারা কাজ করতে চান আন্তরিকভাবে তাদেরকেই করতে হবে, এবং সেটি এত বিভাজিত হয়ে নয়, তাদেরকে ঐক্যের মধ্যে অবস্থান নিয়ে তারপরে সেই পথে এগিয়ে যেতে হবে। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা এখানে যারা আজকে এই আয়োজনে উপস্থিত আছি সকলেই অত্যন্ত প্রগতিশীল মানুষ। এই মানুষের মধ্যে হয়তো অনেকেই রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই, কিন্তু আদর্শিকভাবে এর মধ্যে অনেকেই এখনো সেই মার্ক্সবাদের আদর্শকেই ধারণ করে। সুতরাং এই জায়গাটায় আমার একটা অনুরোধ থাকবে, যারা অনেকেই বলেছেন যে বাবা যে আদর্শের কথা বলতেন, যে লড়াইয়ের কথা বলতেন, সেই লড়াইয়ের পথে এগিয়ে যেতে হবে, সেটি যেতে হবে অবশ্যই বামপন্থীদের ঐক্যের মাধ্যমে। বামপন্থীদের এই অনৈক্যের মাধ্যমে যেমন কোনো কিছু পাওয়া সম্ভব না, সেই জায়গাটা তেমন করেই সবাইকে ভাবতে হবে। বাবার কিন্তু দুঃখবোধ যেটি ছিল সেটি হচ্ছে এই দেশ মুক্তিযুদ্ধ করে এই দেশ তারা চাননি। সেই দুঃখবোধের পাশাপাশি এটাও ছিল যে বামপন্থীদের এই বহু বিভক্তি কখনোই বামপন্থাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই দুঃখবোধ নিয়েই কিন্তু উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি সকলের প্রতি অনুরোধ করব, আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ চিন্তাগুলোকে বাদ দিয়ে যদি আমরা মার্ক্সবাদের আদর্শিক জায়গায় একত্রিত হতে পারি, তাহলে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের প্রকৃতিতেই আসলে একটা পরিবর্তন ঘটবে। রাষ্ট্র প্রকৃতির কথা বলছি, এই রাষ্ট্র প্রকৃতিতে পরিবর্তন ঘটানোর জন্য বামপন্থীদের ঐক্য অপরিহার্য। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজক প্রকৃতির করা। ধন্যবাদ সাগর দা। সংগ্রামী বন্ধুরা, আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে। আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচক প্রধান অতিথি মুজাহিদ হোসেন সেলিম ভাই এরপরে বলবেন। তার আগে আমি যারা আমাদের সাথে আরো উপস্থিত ছিলেন কিন্তু আমরা তাদেরকে বলার সুযোগ দিতে পারি নাই, সেই জন্য
তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও নারী নেত্রী নিনি ওয়াহিদ, উদীচী কানাডা সংসদের সাধারণ সম্পাদক মিনারা আপা, আটলান্টা থেকে উপস্থিত ছিলেন আমাদের সাথে প্রগ্রেসিভ ফোরামের আহ্বায়ক ইলাদি, তারপর আমাদের সাথে ছিলেন তাহমিনা আফা, ভারত থেকে উপস্থিত ছিলেন জিয়াদ আলী ভাই, উনি নিরবিচ্ছিন্ন থাকতে পারেননি আমাদের সাথে গভীর রাত এবং ইন্টারনেটের কারণে। আমাদের সাথে ছিলেন উদীচী কর্মী দীনেশ দা, বীর মুক্তিযোদ্ধা কাশেম আলী, কানাডা থেকে মাহবুব আলম মাহবুব ভাই, সুইজারল্যান্ড থেকে সুভাষ টিঙ্কু সাবেক ছাত্রনেতা, আটলান্টা থেকে সাবেক ছাত্রনেতা উৎফল দা, শুভ্রদা, তারপরে ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা এবং সাবেক ছাত্রনেতা ফজলুল কবির মিন্টু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, পর্তুগাল থেকে শামসুল আরিফিন মুকুল সাবেক ছাত্রনেতা, আটলান্টা থেকে শ্যাম দা এবং নিউ ইয়র্ক থেকে সাবেক ছাত্র নেতা বাচ্চু ভাই সহ আরো অনেকেই ছিলেন, ডক্টর আইজুল হক ভাই সহ। তো যারা উপস্থিত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা যার বক্তব্য শোনার জন্য এখন অপেক্ষা করছিলাম কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ভাইকে এখন তার বক্তব্যের মাধ্যমে লোহানী ভাইয়ের প্রতি স্মরণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেলিম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমি শুরুতেই শ্রদ্ধেয় প্রয়াত আমাদের আলোর দিশারি কামাল লোহানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। আমি আগ্রহী ছিলাম, সবাই হয়তো কিছু কিছু করে বললে পরে আর কিছু না হোক আমাদের মনের আবেগটাকে আমরা কিছুটা প্রকাশ করার সুযোগ পেতাম। তারপরেও বেশ কিছুটা সময় ধরে অল্প অল্প করে হলেও আপনারা যারা আলোচনা করেছেন আমি খুবই মনোযোগের সঙ্গে সেগুলো শোনার চেষ্টা করেছি। আমার ভেতরেও কতগুলো আবেগের জন্ম দিয়েছে। প্রথমে আমি এই কথাটা বলতে চাই যে আজকের এই অনুষ্ঠানটা একটা ঐতিহাসিক অনুষ্ঠান এবং তার দুই দিক থেকে সেইটা আমরা চিহ্নিত করতে পারি। এক হলো যাকে স্মরণ করার জন্য আমরা সমবেত হয়েছি, তিনি একজন মহান ব্যক্তি এবং আমাদের এই আলোচনার ভেতর দিয়ে তাকে আর নতুন করে আমরা বড় করতে পারবো না, কিন্তু আমরা তার এই মহত্বের কিছুটা পরিমাণ আমাদের যেটুক জীবন আমাদের সামনে আছে সেই সময়টায় সেইটাকে মূলধন করে আমরা প্রকৃত মানুষ হিসেবে এগিয়ে যাওয়া একটা পথ আমরা হয়তো রচনা করার সুযোগ পাব। আরেকটি কারণে এটাকে একটা ঐতিহাসিক এবং অভূতপূর্ব স্মরণ করছি, সেটা হলো যদিও করোনা আমাদেরকে মহাবিপর্যয়ের ভেতরে ফেলে দিয়েছে, কিন্তু সেটাও একটা কারণ বটে টেকনিক্যালি, যেটা আমাদেরকে একটা বৈশ্বিক গ্লোবাল সমাবেশ করার সুযোগ করে দিয়েছে। সম্ভবত এটার ভেতর দিয়ে আগামী দিনের দুনিয়া সেইটার একটা চেহারা প্রকাশ। পুঁজিপতিরা বা পুঁজিবাদী ব্যবস্থার সমর্থকরা গ্লোবালাইজেশন শব্দটা হর হামেশাই ব্যবহার করে এবং ডিজিটাল টেকনোলজির কথা বলে। তারা হয়তো এটা খেয়াল করে নাই এই গ্লোবালাইজেশন ডিজিটাল টেকনোলজি যেমন শোষক শ্রেণী ব্যবহার করতে পারে, সেইটা কিন্তু শোষিত মেহনতি মানুষ মুক্তির লড়াইয়ের জন্য তারা কিন্তু সেটাকে কাজে লাগাতে পারে। সেই ইঙ্গিতটা এবং সম্ভাবনার দ্বারটা কিন্তু আমরা এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা দেখতে পাই। অনেক কথা বলা হয়েছে, আমি পুনরাবৃত্তি করব না। কামাল লোহানীকে কিভাবে আমরা পরিচয় দেব?
তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, গণতন্ত্রের জন্য আগাগোড়া সংগ্রাম করেছেন সেই আইয়ুব আমল থেকে, এবং তার পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে যত রকম স্বৈরাচার আমাদের উপরে চেপে বসেছে তার বিরুদ্ধে লড়াই করেছে। রাষ্ট্র এবং সরকারের ফ্যাসিস্ট প্রবণতার বিরুদ্ধে প্রতিটি পর্বে তিনি সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়েছেন। এবং এখনো এই কথা বলা হয়েছে যে যেখানেই এই যে কি বলে বিনা বিচারে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সংখ্যালঘু পরিবারের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, আদিবাসীদের উপরে হামলা চালানো হচ্ছে, আর কেউ আসুক না আসুক কামাল লোহানী ভাই ছুটে চলে যেতেন এবং তাদেরকে সাহস দেওয়ার জন্য, তার প্রতিবাদ করার জন্য। তিনি একজন সাম্রাজ্যবাদ বিরোধী সৈনিক ছিলেন এবং সাম্রাজ্যবাদকে তিনি মর্মে মর্মে সেটাকে তার বুদ্ধি, বিবেক এবং বাস্তব বিচারবোধ থেকে তিনি কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা সম্পন্ন হয়ে উঠেছে। সেই 50-এর দশকে যখন সুয়েজ ক্যানেলের ক্রাইসিসকে কেন্দ্র করে যখন উত্তেজনার সৃষ্টি হয়, তখন থেকে তার পরবর্তীকালে প্রতিটি পর্বে ভিয়েতনাম যুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ তো বটেই, এবং এখনকার পরিস্থিতিতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চেতনা সামিল হয়েছিল। এবং আমাদের মুক্তিযুদ্ধটাকেও তিনি কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তির সংগ্রামের যে বিশ্বব্যাপী ধারা, সেইটার অংশ হিসেবেই তিনি সেইটাকে যাতে অগ্রসর হয় সেই জন্য সচেষ্ট ছিলেন। তিনি ধর্মনিরপেক্ষতার অনুসারী ছিলেন, অসাম্প্রদায়িকতার অনুসারী ছিলেন, এবং যখন দাঙ্গা বা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সাহসের সঙ্গে বুক বেঁধে তিনি সেটা প্রতিরোধ করার জন্য নেমে পড়েছেন। শুধু ফিজিক্যালি সেটাকে রুখে দাঁড়ানোই না, চেতনাগত জায়গায় যেভাবে সাম্প্রদায়িকতা আজকে মনোজগৎকে গ্রাস করে নিচ্ছে, এবং সেইখানে পূর্বতন শাসক দলগুলোর তো বটেই, বর্তমান শাসক দল যেভাবে এই দেশকে একটা নব্য পাকিস্তানি ধারায় আজকে নিয়ে যাচ্ছে, এটার বিবরণ আমি এখানে বলতে চাই না, আপনারা সবাই জানেন সেগুলো। সেইটা আগাগোড়াই তিনি এটার বিরুদ্ধে ছিলেন, এখনো তার ক্রোধ এবং হতাশা, ক্ষোভ এইটার বিরুদ্ধে প্রকাশ করেছেন। রাজনীতিবিদ হিসেবে তিনি আন্তর্জাতিকতাবাদী ছিলেন এবং সবসময় চেষ্টা করতেন কিভাবে সারা বিশ্বের প্রগতির শক্তিকে একত্রিত করা যায়, আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের ভেতরে কিভাবে ঐক্য সহযোগিতার ভিত্তি কিভাবে প্রসারিত করে। এগুলো তার রাজনৈতিক ভূমিকা সম্পর্কে আরো বলা যেতে পারে। তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, শ্রমিকদের উপরে কোনো নির্যাতন হলে, কোনো তার অধিকার খণ্ডিত হলে সঙ্গে সঙ্গে তিনি নেমে পড়তেন। এবং যেটা আগে বলা হয়েছে, তার রাজনৈতিক চেতনার উন্মেষ এবং আমৃত্যু যেটাকে তিনি লালন করে গেছেন, এবং তার সমস্ত কেন্দ্রবিন্দুর কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল যেই মতাদর্শ, রাজনৈতিক বলেন সামাজিক বলেন, প্রত্যেকটা মানুষের একটা মতাদর্শগত ভিত্তি থাকে যেটা তাকে পরিচালিত করে সমস্ত কর্মকাণ্ডকে। সেটা নিঃসন্দেহে, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখার কারো কারণ নাই। তার সন্তানের কাছ থেকেও শুনবেন তিনি একজন কমিটেড সাম্যবাদী সমাজতন্ত্রের অনুসারী, মার্ক্সবাদী ভাবধারার অনুসারী। তিনি রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি খালি অর্গানাইজার ছিলেন এটা মনে করার কোনো কারণ নেই। সংস্কৃতি সংসদ করেছেন, ক্রান্তি করেছেন, উদীচী করেছেন, ছায়ানট করেছেন,
এবং অসাধারণ সাংস্কৃতিক ব্যক্তি। আমরা নিজেরাও যখন আইয়ুব আমলে কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, আলতাফ মাহমুদ তখন জীবিত ছিলেন, আরো দুটো জায়গায় জীবিত ছিলেন, সেগুলো অর্গানাইজ করার ক্ষেত্রে এবং বড় বড় অনুষ্ঠান, পল্টন ময়দানের অনুষ্ঠান, বাংলা একাডেমির মাঠে অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠানগুলো ভেতরে তাকে ব্যক্তিগতভাবে আমিও তাকে দেখেছি, তার সামনে দেখেছি। এখানে সিনেমার প্রসঙ্গ এসেছে, নৃত্যশিল্পী হিসেবে সে পারফর্মার ছিল, খালি অর্গানাইজার না, কালচারের দিক থেকে। 60-এর দশকে, এবং আমি পরে এটা না খেয়াল করলাম, আসিয়া নামে ফাতেহ লোহানীর পরিচালিত একটা সিনেমা করা হয়েছে 60-61 সালে। আমি তখন ক্লাস 6-7 এর ছাত্র। সেখানে নায়কের ছোটবেলার চরিত্র আমাকে অভিনয় করার জন্য ফাতেহ লোহানী আমাকে ডেকেছিল। তার একটা সিনের ভিতরে, একটা দৃশ্যের ভিতরে ছিল যে একটা গ্রামের মেলায় পুতুল নাচ, এবং সেই নাচের টিমের ভিতরে আলতামাস, এবার শাবনাম, ঝর্ণা, এবং তার ভিতরে একজন ছিলেন কামাল লোহানী। পরবর্তীকালে আপনি জানেন শ্যামা নৃত্যনাট্য, পদ্মসংগীত, নকশিকাঁথার মাঠ ইত্যাদি নৃত্যশিল্পী হিসেবে। তবে সেইটা তার বেশি দিন হয়তো সেটা অগ্রসর হয়। তার একটা শ্রেষ্ঠ পরিচয়, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, খালি 9 মাসের জন্য না। এই মুক্তিযুদ্ধের যে প্রগতির উপাদান, এটার ভিতরে সংযোজন করার যে বিরাট ঐতিহাসিক কর্তব্যটা গোটা পাকিস্তানি আমলে পরিচালিত হয়েছে, তার একটা অন্যতম অবদান ছিল সেটি। এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে আজকে যে জায়গায় নিয়ে আসা হয়েছে, নতুন করে মুক্তিযুদ্ধের নব অধ্যায় রচনার প্রয়োজনীয়তা তিনি ফিল করতেন এবং সেটা অগ্রসর করার জন্য চেষ্টা করেছেন। ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা কমিটি প্রসঙ্গে আপনারা তিনি সাংবাদিক হিসেবে অসাধারণ ভূমিকা পালন করেছেন। খালি সংবাদ রচনার ভেতর দিয়ে না, সাংবাদিক আন্দোলনকে সংগঠিত করার কাজে তার ছিল অনন্য অবদান। তিনি বুদ্ধিজীবী হিসেবে, জাতির বিবেক হিসেবে যখন যেটা প্রয়োজন তিনি সামনে এগিয়ে এটা বলে শেষ করে যাবে। তবে সব কথার ভেতরে ওইটা আবার আমি রিপিট করছি, রিপিটেশন হলেও সব কাজের যে সূত্রটা ছিল তার সমাজতন্ত্র, সাম্যবাদ, মুক্ত মানবের মুক্ত সমাজ, মার্ক্সবাদ, লেনিনবাদ, এই মতাদর্শের উপরে তার যে অগাধ বিশ্বাস, আস্থা, সেইটা হলো তাকে আলাদা করে চিহ্নিত করে। এবং এটা সাগর ঠিকই বলেছে, তিনি কমিউনিস্ট পার্টির লোক। পার্টির ভেতরে ভাগ হলেই একজনের কমিউনিজমের প্রতি বিশ্বাস ভাগ হয়। এবং এখন যদি আমরা পেছন দিকে তাকাই, এই কমিউনিস্ট আন্দোলনের বিভাজন যদি না হতো তাহলে পরে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে রচিত। ঐতিহাসিক বিশ্লেষণের ভিত্তিতে যদি আমরা বলি, যদি বলে তো আর কথা নাই। কি নিয়ে আমাদের ঝগড়া ছিল? দাড়ি, কমা, সেমিকোলন। আর সেই চীন, রাশিয়া এখন কোথায় চলে গেছে? নিশানা যদি এক হয়, লক্ষ্য যদি এক হয়, নিশানা, তাহলে নিশান আমাদের এক হবে না কেন? ওর জন্য কমিউনিস্টদের সবাই মিলে আবার তাদের ভাঙ্গা ঘরকে আবার পুনরুদ্ধার করে কমিউনিস্ট ঐক্য প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে কামাল লোহানীর চিন্তা ছিল খুবই স্পষ্ট, স্বচ্ছ, কিন্তু তিনি এই ব্যাপারে উদ্যোগ নিয়ে তিনি একা যে এটাকে সফল করে তুলতে পারবেন সেটা হয়তো তিনি ভেবে উঠতে পারেন। কিন্তু সেইটার পক্ষে যে কোনো পদক্ষেপকে তিনি কিন্তু সমর্থন করেছেন। এবং আমি আপনাদেরকে বলতে পারি
একেবারে মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থ অবস্থায়, বেশ অনেক দিন ধরে তো তিনি অসুস্থতা, এই হাসপাতাল যাচ্ছে আবার আসছে, সবসময় এইগুলো নিয়ে তার সঙ্গে কথাবার্তা হতো, ফলা পরামর্শ হতো। এবং তিনি আদর্শকে ধরে রেখে সাংগঠনিক বন্ধনের ভেতরে নিজেকে নিয়ে যান নাই, সম্ভবত এই কারণে, এই বিবেচনা থেকে আমি তার সঙ্গে আলোচনা করে যেটা বুঝেছি যে আবার এরকম ভাবে আরেকটা টুকরার ভেতরে যে তার চেয়ে বরঞ্চ কমিউনিস্ট ঐক্যটা প্রতিষ্ঠিত হলে পরে সেটাই আমার গন্তব্য হতে পারে, এবং সেটা কিভাবে আগানো যায় সেগুলো আলোচনা হতো। সমসাময়িক রাজনীতি এবং তার কলা কৌশল নিয়ে আলোচনা হতো, কোন পার্টির কংগ্রেসে যাওয়া উচিত কি উচিত না, এইগুলো বিষয়ে পরামর্শ হতো। তিনি আমাকে বলতেন, আমি হয়তো তার সঙ্গে কিছু কথা বলতাম। এইগুলো নিয়ে আমাদের আলোচনা যথেষ্ট পরিমাণে হতো। এবং তিনি আমাদের এই চিন্তাটার সঙ্গে একমত ছিলেন যে এখন আর বুর্জোয়া দলকে প্রভাবিত করার মাধ্যমে আমরা দেশের অগ্রগতি সাধন করতে পারবো, সেই রকম চিন্তার কোনো সুযোগ নেই। শাসক দল আওয়ামী লীগ, বিএনপির কথা তো বটেই, জন্মলগ্ন থেকেই লুটেরা ধনবাদী ব্যবস্থার সমর্থক, আর আওয়ামী লীগের শ্রেণী চরিত্র পরিবর্তন হয়ে গেছে। এক সময় এটা ছিল সারোয়ার্দী সাহেবের নেতৃত্বে, তখন ছিল রাইট অফ সেন্টার, বঙ্গবন্ধুর নেতৃত্বে এটা সামান্য কিছু সেন্ট্রিস্ট বা লেফট অফ সেন্টার পজিশনে আছে। এইটা মধ্যবিত্ত সমাজের র্যাডিকালাইজেশনের ফলে এটা সম্ভব হয়েছে। কিন্তু বর্তমানে শাসক দল মধ্যবিত্ত শ্রেণী দ্বারা পরিচালিত দল হিসেবে আর বিরাজ করে, এইটার নেতৃত্ব চলে গেছে লুটেরা ধনিক শ্রেণীর হাতে, তার শ্রেণী চরিত্র পরিবর্তন হয়ে গেছে। সুতরাং মুক্তিযুদ্ধের ধারায় দেশকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, তাহলে পরে আমাদেরকে এই শ্রেণী চরিত্রের দল থেকে ভিন্ন ধরনের রাজনৈতিক শক্তি উত্থান ঘটাইতে হবে এবং জনগণের সমর্থন নিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। দেশকে বাঁচাইতে হলে পরে লেফট টার্ন করতে হবে, এইটা ছাড়া কোনো উপায় নেই। আমরা করেছিলাম ৭১, ধরে রাখতে পারিনি, এটাকে আবার রাইট টার্ন করে পাকিস্তানি ধারায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের নব অধ্যায় বলতে এটাই মিন করি যে আবার দেশকে লেফট টার্নে নিয়ে আসতে হবে, এবং এই ধরনের বুর্জোয়া দলের হাতে নেতৃত্ব থাকলে মুক্তিযুদ্ধে বা এই ধরনের বড় বড় বিজয় অর্জন করা যায়, কিন্তু বিজয় ধরে রাখা যায় না, এটাও ইতিহাসের একটা শিক্ষা। তাই এখন আমাদেরকে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির উত্থান এবং রাজনৈতিক ক্ষমতা, সেইটাকে অ্যাড্রেস করতে হবে, সেইটাকে চোখের সামনে রেখে আমাদের অগ্রসর। সুতরাং এখানে হয়তো লোহানী ভাই থাকলে পরে এগুলো কিছু কিছু আলোচনা হয়েছে। এখন হয়তো আর অভিমান করে আদর্শ ঠিক আছে কিন্তু একটু ফ্রিল্যান্স থাকলাম, কোনো অর্গানাইজেশনের কাঠামোর ভিতরে বন্ধনের ভেতরে আসলাম না। আমি বিনীতভাবে বলতে চাই, সম্ভবত এটা একটু রিথিঙ্ক করা দরকার। রিথিঙ্ক করে উইদাউট পলিটিক্যাল অর্গানাইজেশন, অবশ্যই সেটা মাস মুভমেন্ট এবং বিশেষ করে মেহনতি মানুষের গণসংগ্রাম, সেইটাকে ভিত্তি করেই দাঁড়াতে হবে। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্র ক্ষমতার প্রশ্নটা শ্রমিক কৃষকের অর্থনৈতিক সংগ্রামের ভেতর দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সেটা ফয়সলা হবে। সেটা করতে হলে সংগঠিত রাজনৈতিক শক্তি, ওই শ্রেণীকে ভিত্তি করেই রাজনৈতিক শক্তি সামনে নিয়ে আসা দরকার। সুতরাং আমি এটা সবাইকে এটা একটু ভেবে দেখতে বলবো যে এই জায়গাটায় এখন আমাদের করা প্রয়োজন হয়েছে। এখানে প্রসঙ্গক্রমে এসেছে
কমরেড হায়দার আকবর খান রনুর কথা, আমাদের প্রেসিডিয়ামের সদস্য পার্টি। এখন সম্ভবত তার করোনা এফেক্টেড হওয়ার পরে আজকে বোধহয় 6 ডে যাচ্ছে। যেটা শুনি 7ম 8ম দিন পর্যন্ত খুব ক্রিটিক্যাল পিরিয়ড, এবং সেই ক্রিটিক্যাল পিরিয়ডটা গতকাল থেকে আমরা একটু লক্ষণ দেখি। আমাদের প্রেসিডিয়াম মেম্বার একজন পার্মানেন্টলি ওখানে থাকা সহ আমাদের একজন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি এবং আরো ভলেন্টিয়াররা অ্যারাউন্ড দ্য ক্লক তারা ওখানে ডিউটি। আমরা আশাবাদী হওয়ার চেষ্টা করছি যে তিনি হয়তো সুস্থ হয়ে উঠবে। আমাদের জেনারেশন আস্তে আস্তে তো বিদায় নেওয়ার টাইম চলে আসে। একটা বড় প্রবলেম এখানে যেটা পয়েন্ট আউট করা নবপ্রজন্ম, সেইটার কাছে যদি আমরা এই অভিজ্ঞতাগুলো এবং এই শিক্ষাগুলো যদি না নিয়ে যেতে পারি, তাহলে পরে কিন্তু একটা বড় রকম শূন্যতা দেশে থেকে যাবে। আমরা এই বিষয়টা সম্পর্কে সচেতন, কিন্তু আত্মসমালোচনা করে আমি বলতে চাই হয়তো আমাদেরই ত্রুটি। আমরা তাদের সঙ্গে যে একটা সেতু বন্ধন সেটা আমরা দাঁড় করতে পারি। এটা তাদেরকে আমি দোষ দিব না যে তোমরা এখন কেন কমার্শিয়াল চিন্তার ভেতরে চলে গেছো, তোমরা কেন এখন ক্যারিয়ারিজমের ভেতরে চলে গেছো। সম্ভবত ত্রুটিটা আমাদের, আমরা তাদের ভাষায় কথা বলতে শিখতে পারিনি এখন, আর চেষ্টা করেও সেটা সাফল্য অর্জন করি। সেই জায়গাগুলো আমরা খুবই, আপনাদেরকে ফ্র্যাঙ্কলি আমি বলছি যে এইগুলোকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি। উই আর ট্রাইং টু ফাইন্ড দ্য আনসার, এবং খালি আনসার পেলে হবে না, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অনেক কথা বলে ফেললাম, লাস্ট আমি খালি বলবো, সবাই বলবেন যে কামাল লোহানীকে আমাদের স্মরণ করতে হবে। আজকেও আমরা স্মরণ করছি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, স্মরণ দুই ভাবে করা যায়। আপনি যে কোনো মিউজিয়ামে যান, জাদুঘরে যান, 1000 বছর আগের পুরানো একটা প্রত্নতাত্ত্বিক সম্পদ ওইখানে সাজিয়ে রেখেছে। আমরা ওইখানে যে অভিভূত হয়ে সেই 1000 বছরের পুরানো প্রস্তুরীভূত ফসিলাইজড অতীত, সেই হিসাবে তাকে আমি সম্মান করলাম। কামাল লোহানী ডাজ নট ডিজার্ভ দ্যাট। সে ফসিলাইজড অতীত না, সে হলো চলমান মানব মুক্তির সংগ্রামের আলোকবর্তিকা এবং তার অনুপ্রেরণা। আমি অনুরোধ করব যে তাকে যেন সেইভাবে আমরা অন্তরে গ্রহণ করে তার আদর্শের অনুসরণ করে আমরা যেন এগিয়ে যাই। আমি বলতে চাই, শেষ করতে চাই, কামাল লোহানীকে অ্যাড্রেস করেই বলতে চাই, কমরেড কামাল লোহানী, যেটা রবীন্দ্রনাথের কবিতা থেকে একটা চয়ন শোনানো হলো, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ। মৃত্যুহীন প্রাণ কখন হয়? যখন মৃত্যুও তার প্রাণের গতিটাকে স্তব্ধ করতে পারে না, এবং প্রাণ বেঁচে থাকে বর্তমান চলমান প্রক্রিয়ার ভেতর দিয়ে, সংগ্রামের ভিতরে, এবং সেই সংগ্রাম হলো মানব মুক্তির সংগ্রাম। কামাল লোহানী কমিউনিস্ট ছিলেন। হি ইজ আওয়ার কমরেড, কমরেড কামাল লোহানী। লাল সালাম, গ্রেট স্যালিউট কমরেড কামাল লোহানী। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাই, আমরা আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ। দীর্ঘ গভীর রাত পর্যন্ত আপনি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইংল্যান্ড থেকে আমাদের আরেক কমরেড আবেদ আলী ভাই, এবং সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন ভাই ছিলেন আমাদের সাথে, ছিলেন ডক্টর ইকবাল টরন্টো থেকে, এবং নিউ জার্সি থেকে হাফিজ ভাই।
এবং আরো অনেকেই ছিলেন। আমরা সবার নাম সময়ের জন্য নিতে পারছি না। সবার কাছে কৃতজ্ঞ এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যারা পিছনে থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আমরা অনুষ্ঠানের আমাদের শেষ পর্বে আমরা মহিতুষ তালুকদার তাপস দা গণসঙ্গীত শিল্পী, তিনি গণসঙ্গীতের মাধ্যমে লোহানী ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আইজুল মালিক ভাই তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই আয়োজন সমাপ্তি ঘোষণা করবেন। ধন্যবাদ হারুন ভাই, ধন্যবাদ ফোরাম। লোহানী ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে আমি প্রয়াত হেমাঙ্গ বিশ্বাসের একটা গান পরিবেশন করছি। সমাধি তলে কত প্রাণ প্রদীপ চলে, এই সমাধি তলে হাজার মানিক জ্বলে, এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ, এই সমাধি তলে হাজার মানিক জ্বলে, মৃত্যু হেথায় মহান হলো জীবন অনুরাগে, বিগৃহীত স্বপ্ন সেথায় সত্য হয়ে জাগে, এই মাটিতে গভীর ক্ষত মৃত রুধির দাগে, উঠল ফুটে হাজার ফুল লাল ফুলেরই বাগে, এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ জ্বলে, এই সমাধি তলে হাজার মানিক জ্বলে, ঘাতক রাতে আধার অসীম যাদের বক্ষ হানি, পূর্বাচলাচ মুখরিত তাদের জয়গানে, তুষার ঝড়ে প্রাণের আগুন জ্বালিয়ে গেল সবে, বিশ্ব আজি মেলে সেথায় বসন্ত উৎসবে, এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ জ্বলে, এই সমাধি তলে হাজার মানিক জ্বলে। ধন্যবাদ তাপস দা। আগামী দিনে আমাদের লড়াই সংগ্রামে আপনাকে সাথে পাবো আমরা আশা করি। আমাদের আজকের এই অনুষ্ঠানে কারিগরি সহযোগিতায় আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক আলিমউদ্দিন ভাই, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আরেকজন, তিনি হলেন বাংলাদেশ সুদেশী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন ভাই। আপনাদেরকে ধন্যবাদ। এখন মালিক ভাই তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করবেন। আইজুল মালিক ভাই। ধন্যবাদ ভাই। আজকে আমাদের শ্রদ্ধেয় কামাল লোহানী ভাইয়ের এই স্মরণ সভায় যারা অংশগ্রহণ করলেন, যারা তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন, যদিও সময়ের কারণে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাই হয়তো বলার সুযোগ হয়নি সবার জন্য, যদিও আমাদের আগ্রহ ছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন এই অনেক রাত পর্যন্ত, সেলিম ভাই, আপনি তপন ভাই এবং রাশেদা আপা। রাশেদা আপার নামটা একটু ভুল উচ্চারিত হয়েছে, ওনার নাম MN রাশেদা নয়, AN রাশেদা, এটার জন্য আমি দুঃখিত, নামটা একটু ভুল উচ্চারিত হয়েছে। যাই হোক, আপনারা সবাই যেভাবে লোহানী ভাইকে মূল্যায়ন করেছেন, বলেছেন, একটা জিনিস বুঝতে কষ্ট হচ্ছে না, সেটি হচ্ছে যে আমার মনে হয় সম্ভবত এমন কোনো বিশেষণ নেই যেটা কামাল লোহানী ভাইয়ের ব্যাপারে প্রয়োগযোগ্য নয়। কাজেই ওনার কোনো দিক নিয়ে আলোচনা করতে গেলে হয়তো অনেক সময়ের দরকার, সেই সময়টা ভবিষ্যতে আমাদের মনে থাকবে, আমরা সুযোগ পেলে আবার হয়তো তাকে নিয়ে আমরা আবার আলোচনা করব। আজকে আমরা এখনই শেষ করব আমাদের এই সভা। একটা জিনিস আমি আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমার
সেটি হচ্ছে আমরা তাকে স্মরণ করছি, তবে মূল কাজটি হবে তার প্রতি শ্রদ্ধা যথার্থভাবে আমরা দেখাতে পারবো যখন তাকে স্মরণ নয়, তাকে অনুসরণ করার প্রচেষ্টা করব। এবং যে সমস্ত বিশেষণগুলো আমরা ব্যবহার করছি তার ব্যাপারে একটিও তার মধ্যে যদি আমরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বুঝবো যে আমরা তাকে শুধু স্মরণ না, অনুসরণও করছি। সেটাই আমাদের আজকের এই চেতনা, আমাদের এই আজকের এই বোধের মধ্যে সেই প্রয়োজন বলে আমি মনে করি। আজকে আমি যারা এই কাজে সহযোগিতা করেছেন, বিশেষ করে সঞ্চালনের ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন, তাদের সবার প্রতি আমি জানাচ্ছি কৃতজ্ঞতা। এবং একটি কথা বলেই শেষ করছি, আমরা এই দুর্যোগ, যে দুর্যোগ বিশ্ববাসী কখনো কোনোদিন মুখোমুখি হয়নি, সেরকম একটা দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে আমরা আজকে মুখোমুখি হয়েছি। সেখানে কামাল লোহানী ভাইয়ের যে স্পিরিট, কামাল লোহানী ভাইয়ের যে সাহসিকতা এবং তার যে দৃষ্টিভঙ্গি, সেটাকে যদি আমরা সামনে সব সময় ধরে রাখতে পারি, তাহলে এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠে আবার আমরা আমাদের যে মূল সংগ্রাম সেখানে আমরা ফিরে যেতে পারবো। মেহনতি মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠা, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আবার আমরা পুরোপুরি অংশগ্রহণ করতে পারবো, যদি আমরা কামাল লোহানী ভাইয়ের সেই আদর্শ, তার চিন্তা চেতনা, কর্ম পদ্ধতিকে আমরা অনুসরণ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আলিম ভাই। আমাদের সভা তো এখানেই শেষ। এরপরে যারা উপস্থিত থাকেন কথাবার্তা আমরা